মর্নিং, শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের পর্বে প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেকেই জানো 5 মিনিট স্কুলে একটা নতুন সিরিজ আমরা চালু করেছিলাম, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে অ্যান্ড জিএস এর র্যাপিড ফায়ার রাউন্ড। আর আজকে হচ্ছে 49তম পর্ব এবং প্রথম রেকর্ডেড ক্লাস, কারণ এই পর্বে প্রত্যেকটা ক্লাস মোটামুটি লাইভ হচ্ছিল, কিন্তু গতকাল রাতে একটুখানি টেকনিক্যাল এরর বা ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য আজকে একটা লাইভ ক্লাস হচ্ছে। লাইভ ক্লাসটা হয়ে রেকর্ডেড ক্লাস হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। তোমাদের জন্য কি কি প্রশ্ন আছে আর আপকামিং এক্সামগুলোতে, মেবি সেটা স্টেট গভর্নমেন্ট এক্সাম কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, যে কোনোটাই হতে পারে, সেখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন সমানভাবে ইম্পর্টেন্ট। তো চলো প্রথমে যে প্রশ্নটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? হয়তো আমার ভয়েসটা আজকে একটু ভারী লাগছে বা নেজাল লাগছে, কারণ একটুখানি ফিভারে ভুগছি আমি। যাই হোক, অপশন এ হচ্ছে লে, অপশন বি হচ্ছে জম্মু, অপশন সি হচ্ছে দার্জিলিং, অপশন ডি হচ্ছে পাঠানকোট। ঠিক আছে, পাঠানকোট নয়, পাঠানকোট। তো পাঠানকোটে জঙ্গি হামলার কথা প্রত্যেকে জানো, কিন্তু এখানে সর্বোচ্চ রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম। ঘুম স্টেশন, ঘুম স্টেশন। ঠিক আছে, এটা একটা হিল স্টেশন, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন এখানে অবস্থিত। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। কার্পাস উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কততম? কার্পাস উৎপাদনে ভারতের স্থান বিশ্বে, ভারতের স্থান বিশ্বে। তাহলে কার্পাস উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কততম? অপশন এ হচ্ছে প্রথম, অপশন বি হচ্ছে দ্বিতীয়, অপশন সি হচ্ছে তৃতীয়, আর অপশন ডি হচ্ছে চতুর্থ। প্রত্যেকেই জানো কার্পাস উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখি, আর একটা প্রশ্ন আসে যে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? ভারতে প্রথম স্থান অধিকার করে গুজরাট রাজ্য। ঠিক আছে, এবার তোমাদের জন্য প্রশ্ন থাকলো, গুজরাটের রাজধানীর নাম কি? গুজরাটের রাজধানীর নাম কি? তোমরা কমেন্ট করে আমাকে জানাবে গুজরাটের রাজধানী কি, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটাও চেক করতে পারবে যে প্রিপারেশনটা কেমন নেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ব্যক্তির ন্যূনতম কত বয়স হওয়া আবশ্যিক? উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ব্যক্তির ন্যূনতম কত বয়স হওয়া আবশ্যিক? অপশন এ হচ্ছে 25 বছর, অপশন বি হচ্ছে 30 বছর, অপশন সি হচ্ছে 35 বছর, অপশন ডি হচ্ছে 18 বছর। আমরা প্রত্যেকে জানি 18 বছর হলেই সে কি হয়ে যাবে? 18 বছর হলে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, দ্যাট ইজ সার্বজনীন নাগরিকত্ব পাবে, সার্বজনীন ভোটাধিকার পাবে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। আর 35 বছর হলে কেউ রাষ্ট্রপতি হতে পারবে অথবা প্রধানমন্ত্রী হতে পারবেন। ঠিক আছে, আর 25 বছর বয়স হলে, 25 বছর বয়স, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা হলে কেউ উপরাষ্ট্রপতি হতে পারবেন অথবা বিধায়ক হতে পারবেন, লোকসভার সদস্য হতে পারবেন। তাহলে এখানে অপশন এ 25 হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে 25। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র প্রতিরূপ, কোন সংবিধান সংশোধনীকে বা হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ সেড টু বি দ্য মিনি কনস্টিটিউশন? অপশন এ হচ্ছে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, এটার অর্থ হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, অর্থাৎ সংবিধান সংশোধন। খেয়াল রাখবে, 7th Constitutional Amendment Act 1956, 24th Constitutional Amendment Act 1971, 42nd Constitutional Amendment Act 1976, অপশন ডি হচ্ছে 44তম সংবিধান সংশোধন 1978। তাহলে এটা কোনটা হবে? 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন, কারণ প্রচুর পরিমাণে সংবিধানকে সংশোধন করা হয়েছিল, অনেক রকম ভাবে পরিবর্তন পরিমার্জন করা হয়েছিল। যেখানে আমরা প্রস্তাবনাতে যে একবার সংশোধন হয়েছে, সেটাও কিন্তু 42তম সংবিধান সংশোধনে হয়েছে। প্রস্তাবনায় 4টি নতুন ওয়ার্ড যুক্ত করা হয়েছে। তোমরা কমেন্ট করে বলবে ওয়ার্ড 4টি কি। এছাড়া একটু বলে রাখি, 42তম সংবিধান সংশোধনে যে পরিবর্তনগুলো করা হয়েছিল, সেগুলোর মধ্যে অনেকগুলোকেই কিন্তু 44তম সংবিধান সংশোধনে আবার আগের রূপে ফিরিয়ে দেওয়া হয়, যে কারণে 44তম সংবিধান সংশোধনকে বলা হয় ভাইস ভার্সা of 42nd CA।
এখানে আরেকটা কথা বলে দিই, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বের করে নিয়ে গিয়ে নতুন একটা আর্টিকেল 300A তে বসিয়ে দেওয়া হয় কিন্তু এই 44তম সংবিধান সংশোধন অনুযায়ী, এবং সেটাকে একটা লিগ্যাল রাইট বা আইনি অধিকারের মর্যাদা দেওয়া হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে সপ্তম সংবিধান সংশোধনে কি হলো? সপ্তম সংবিধান সংশোধন দ্বারা ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের কথা বলা হয়েছিল। যাই হোক, এবার পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন বলছে, আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন কে? আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন কে? অপশন এ হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশন বি হচ্ছে কুতুবুদ্দিন আইবক, অপশন সি হচ্ছে বলবন, অপশন ডি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এখানে কোনো কনফিউশন নেই, অপশন বি কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, তিনি আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 6, সব লাল হো জায়গা, সব লাল হো জায়গা বা সব লাল হয়ে যাবে বলেন। অপশন এ হচ্ছে গুরু গোবিন্দ সিং, অপশন বি হচ্ছে অজিত সিং, অপশন সি হচ্ছে তেগ বাহাদুর, অপশন ডি হচ্ছে রঞ্জিত সিং। তাহলে এখানে উত্তর কি হবে প্রত্যেকে জানো, তাও খেয়াল করে রাখবে, খাতায় যখন মার্ক করবে লিখে রাখবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রঞ্জিত সিং বলতেন সব লাল হো জায়গা, সব লাল হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, মহারাষ্ট্রের বিদ্যাসাগর কাকে বলা হয়? মহারাষ্ট্রের বিদ্যাসাগর বলা হয়, অপশন এ হচ্ছে গোবিন্দ রানাডে, অপশন বি হচ্ছে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, অপশন সি গোপাল হরি দেশমুখ, আর অপশন ডি বেহরামজি মেওয়ানজি মালবারি। একটা কথা বলি, বিদ্যাসাগর কিন্তু নাম নয়, বিদ্যাসাগর একটা উপাধি। সংস্কৃত কলেজ থেকে এই উপাধিটি দেওয়া হয়েছিল। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়া অনেকেই কিন্তু বিদ্যাসাগর উপাধি পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে সবথেকে বিখ্যাত হয়ে উঠেছিলেন দয়ার সাগর বিদ্যাসাগর। তো মহারাষ্ট্রের বিদ্যাসাগর কাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খেয়াল রাখবে। বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতকে বলা হয় মহারাষ্ট্রের বিদ্যাসাগর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, মহাত্মা গান্ধী নিচের কোন ব্যক্তির লেখা দ্বারা অনুপ্রাণিত হন? অপশন এ হচ্ছে বার্নার্ড শ, অপশন বি হচ্ছে কার্ল মার্কস, অপশন সি হচ্ছে লেনিন, অপশন ডি হচ্ছে লিও টলস্টয়। তাহলে মহাত্মা গান্ধী কোন ব্যক্তির লেখা দ্বারা অনুপ্রাণিত হলেন? অপশন ডি লিও টলস্টয়। ঠিক আছে, ঈশ্বরের রাজ্য বলে একটি লেখা তিনি পড়েছিলেন। ঠিক আছে, লিও টলস্টয় বিখ্যাত রুশ লেখক, রাশিয়ার বিখ্যাত লেখক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় কবি হলেন। ঠিক আছে, ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় কবি কে? ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় কবি অপশন দেওয়া আছে। অপশন এ হচ্ছে তরু দত্ত, অপশন বি হচ্ছে সুচেতা কৃপালিনী, অপশন সি হচ্ছে চন্দ্রমুখী বসু, অপশন ডি হচ্ছে ডক্টর রমা চৌধুরী। আমরা প্রত্যেকে জানি তরু দত্ত হচ্ছেন ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় কবি, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। আর সুচেতা কৃপালিনী, সুচেতা মজুমদার, ইনি জে.বি. কৃপালিনীকে, জীবত্রম ভগবান দাস কৃপালিনী কে বিবাহ করে সুচেতা কৃপালিনী হলেন। এবং জে.বি. কৃপালিনীকে বিশিষ্ট গান্ধী ভক্ত এবং শিক্ষক, যখন ভারত স্বাধীনতা অর্জন করেন বা যখন গণপরিষদ গঠিত হয় তখন হচ্ছে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। কে? জে.বি. কৃপালিনী। আর সুচেতা কৃপালিনী প্রথম ভারতের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোন ক্ষেত্রটি? অপশন এ হচ্ছে স্পোর্টস, অপশন বি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন সি হচ্ছে কৃষি, অপশন ডি হচ্ছে চলচ্চিত্র। আমরা প্রত্যেকে জানি শান্তি স্বরূপ ভাটনগরের নামে পুরস্কার দেওয়া হয়, এটি হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে, বিজ্ঞান, সায়েন্স এন্ড টেকনোলজির জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 11-এ যাওয়ার আগে একটু তোমাদের বলি, আমাদের সায়েন্স মেটেরিয়াল কিন্তু প্রি বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। 3টে আলাদা মেটেরিয়াল, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। 3টের সেপারেট প্রাইস হচ্ছে 450 ইচ, প্রত্যেকটা হ্যান্ড রিটেন এবং কয়েকটা, ফিজিক্সটা পুরোপুরি হ্যান্ড রিটেন, কেমিস্ট্রিটা হ্যান্ড রিটেন অ্যান্ড টাইপড, অ্যান্ড বায়োলজিটা টাইপড মেটেরিয়াল। মোটামুটি যতগুলো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দাও সবগুলোই কভার হয়ে যাবে। এবং কমপ্লিট স্টাডি মেটেরিয়াল মানে 3টে যদি একসঙ্গে নাও তুমি কিন্তু 1200 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আর প্রি বুকিং এ 25% অফ পাচ্ছ, অর্থাৎ 300 অফ পেয়ে যাচ্ছ। তোমাকে পে করতে হচ্ছে শুধুমাত্র 900 টাকা, নট 1200, শুধুমাত্র 900 টাকা। 3টে মেটেরিয়াল তুমি পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের অ্যানসেন্ট অ্যান্ড মিডিয়াভেল পিরিয়ডের জন্য একটা হিস্ট্রি স্টাডি মেটেরিয়াল রয়েছে, হ্যান্ড রিটেন নোটস, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগের ভারত।
ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের জাতীয় আন্দোলন অর্থাৎ আধুনিক যুগের ভারত, এই দুটো নিয়ে দুটো আলাদা স্টাডি মেটেরিয়াল রয়েছে, হ্যান্ড রিটেন নোটস বাংলায় লেখা, প্রত্যেকটা এক্সাম কভার হয়ে যাবে, দুটোরই ইন্ডিভিজুয়াল প্রাইস হচ্ছে 450 ইচ। এছাড়া জিওগ্রাফি স্টাডি মেটেরিয়াল, যেখানে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পুরোটাই কভার করা আছে, সেটার প্রাইস হচ্ছে 450 বাংলায় লেখা। আর পলিটি হ্যান্ড রিটেন নোটস ফর বিগিনার্স, যারা পলিটি শুরু করছো আর কি, তাদের জন্য একটা নোটস, মেনের একটা আলাদা নোটস আমরা প্রোভাইড করব, এটাও বাংলাতে লেখা, প্রাইস হচ্ছে 400, এটা 50 রুপি কম প্রাইস। আর ইকোনমি আমাদের ফার্স্ট স্টাডি মেটেরিয়াল ছিল। এক্ষেত্রে একটা কথা বলি, আমরা কিন্তু ইকোনমিক্স পড়ি না, পড়ি ইকোনমি। এই কনসেপ্টটা অনেকে ভুল করে, নট ইকোনমিক্স বাট ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি। কমপ্লিট টাইপড মেটেরিয়াল, প্রাইস হচ্ছে 450। তবে সবকটা প্রাইস অর্থাৎ 1 থেকে 5 নম্বর সবকটা মেটেরিয়াল যদি একসঙ্গে নাও, তখন তোমার মাত্র 2000 টাকা প্রাইস পড়বে, 2000 অনলি প্রাইস পড়বে। এবং বাজারে যে কোনো মেটেরিয়ালের থেকে তুমি বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল এখানে পাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অথবা সরাসরি আমাদের আর একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8910192095। তো এই তো গেল স্টাডি মেটেরিয়ালের কথা। চলো কোয়েশ্চেন নাম্বার 11 আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের ফ্রি ব্যাচে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে যেতে পারো, কারণ পেড ব্যাচে অ্যাডমিশন এখন বন্ধ আছে। কোন কবিকে চীন সরকার চু চে তাং উপাধি দেন? অপশন, কোন কবিকে চীন সরকার চু চে তাং উপাধি দেন? অপশন এ হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, অপশন বি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি হচ্ছে নীরেন চক্রবর্তী বা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি উলঙ্গ রাজা লিখেছিলেন, আর অপশন ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কোন কবিকে চীন সরকার চু চে তাং উপাধি দেন? এটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর সুভাষ মুখোপাধ্যায়কে আমরা জানি পদাতিক কবি নামে চিনি, আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল লোহিত। ঠিক আছে, তো চলো আমরা এবার পরের কোয়েশ্চেনে চলে যাই। মৃত্যুর ড্যাম বা মৃত্যুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? খুব সহজ একটা প্রশ্ন, অনেকবার করিয়েছি। মৃত্যুর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি গোদাবরী, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে এখানে হয়ে যাবে কাবেরী। কাবেরী হচ্ছে নদীর ওপর মৃত্যুর ড্যাম অবস্থিত। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, যেটা কমেন্ট করে তোমরা উত্তর দেবে, সেটা হচ্ছে উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি, সেটা তোমরা কমেন্ট করে আমাকে উত্তর দেবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13। ভারতের সবথেকে বড় লিগনাইট কয়লার খনি হলো? ভারতে সবথেকে বড় লিগনাইট কয়লার খনি কোনটি? অপশন এ হচ্ছে নেভেলি, অপশন বি হচ্ছে তালচের, অপশন সি ঝরিয়া, অপশন ডি কোনোটিই নয়। আমরা জানি কয়লা মোটামুটি যত পাওয়া যায় সেটা 4 রকমের কয়লা পাই আমরা, 4 রকম কয়লা পাই। কি কি ধরনের কয়লা পেতে পারি? প্রথম সবথেকে ভালো যে কয়লা উন্নত মানের, সেটার নাম হচ্ছে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট। তার থেকে একটু নিম্নমানের, সেটার নাম হচ্ছে লিগনাইট, সরি বিটুমিনাস, সরি অ্যানথ্রাসাইট, লিগনাইট, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, বিটুমিন কয়লা, বিটুমিনাস ভুল বললাম। তার থেকে একটু খারাপ হচ্ছে লিগনাইট, আর তার থেকে আরেকটু খারাপ সেটা হচ্ছে পিট কয়লা, সব থেকে বেশি ব্যবহৃত হয়। ভারতে সব থেকে বড় যে লিগনাইট খনিটি রয়েছে সেটি হয়েছে নেভেলিতে রয়েছে, সেটা নেভেলিতে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, সেটি হচ্ছে টোডা উপজাতি কোথায় লক্ষ্য করা যায়? টোডা উপজাতির মানুষ কোথায় দেখতে পাবো? অপশন এ হচ্ছে নীলগিরি পর্বত, অপশন বি হচ্ছে কেরল বা কেরলম বা কেরালা, অপশন সি হচ্ছে মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে বিহার। এবার দেখো টোডা উপজাতির মানুষ আমরা কোথায় দেখতে পাই? না নীলগিরি পর্বতে দেখতে পাই। নীলগিরি পর্বত কি না পূর্বঘাট এবং পশ্চিমঘাট। পূর্বঘাটের নাম হচ্ছে মলয়াদ্রি, আর পশ্চিমঘাট হচ্ছে সহ্যাদ্রি। এই দুটোর যেখানে মিলিত হয়েছে সেখানে যে পর্বত গ্রন্থি, সেটার নাম হচ্ছে নীলগিরি। সেখানে আমরা টোডা উপজাতির মানুষ দেখতে পাবো, এবং দেখতে পাবো শোলা বাস্তুতন্ত্র কোথায়? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি আছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 15। ভারতের সবথেকে বড় ব্যাঘ্র প্রকল্প হলো? ভারতের সবথেকে বড় ব্যাঘ্র প্রকল্প কোনটি? অপশন এ নাগার্জুন সাগর, অপশন বি পেঞ্চ, অপশন সি বক্সা, অপশন ডি কোনোটি নয়। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাগার্জুন সাগর। এই প্রসঙ্গে একটুখানি বলে দিই, যারা এখনো যুক্ত হওনি আমাদের সঙ্গে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সিলেবাস আমরা কভার করব, ইনক্লুডিং এরিথমেটিক, জিআই, ইংলিশ, সমস্তটাই।
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096, আর আরেকটি নাম্বার হচ্ছে 8910192095। আর একটু বলে দিই, আমাদের পেড ব্যাচ আপাতত কিন্তু বন্ধ আছে। অনেকেই পেড ব্যাচের খোঁজ করে, একটু যারা খোঁজ করো, পেড ব্যাচ কিন্তু বন্ধ আছে আপাতত। পেড ব্যাচে নতুন করে অ্যাডমিশন, মানে পেড ব্যাচ চলছে, পেড ব্যাচে অ্যাডমিশন। কাজে আমাদের ফ্রি গ্রুপে যারা যুক্ত হতে চাইছো বা ফ্রি কিছু পিডিএফ চাচ্ছ, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, ধানসিঁড়ি এবং সুবনসিঁড়ি কোন নদীর উপনদী? ধানসিঁড়ি, জীবনানন্দ দাশ কবিতা লিখছেন, মনে আছে? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। মনে আছে? ধানসিঁড়ি এবং সুবনসিঁড়ি। অপশন এ হচ্ছে গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি সিন্ধু, অপশন ডি কোনোটি নয়। প্রত্যেকেই আমরা জানি, কি বলি মনে নেই কে গান গাইছিল? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও বুড়া লোহিত তুমি লোহিত বইছ কেন, পরে যেটাকে গঙ্গা বললো, কে গান গাইছিল? অপশন বি ব্রহ্মপুত্র সঠিক উত্তর। আর আমাকে কমেন্ট করে জানাবে এই গানটা শুনেছো কিনা। ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কিনা নয়, কিন্তু বুড়া লোহিত তুমি লোহিত বইছো কেন, কে গেয়েছিল সেটাও কমেন্ট করে জানিও। কোয়েশ্চেন নাম্বার 17, পেরিস্কোপ কোন নীতির ওপর কাজ করে? পেরিস্কোপ কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়? রাম মন্দিরে একটা সিম্পল পেরিস্কোপ নিয়ে কি কায়দা দেখানো হচ্ছিল। কি হয়, এরকম একটা থাকে, এরকম একটা কনসেপ্ট, ঠিক আছে? এর এখানে একটা কি লাগানো থাকে, মিরর, এখানে একটা মিরর। আলোগুলো এখান থেকে আসবে, প্রতিফলিত হয়ে এদিকে যাবে, তারপর এখানে যাবে। তাহলে দেখতে পাবো আমরা সেখানে প্রতিফলনকে কাজে লাগানো হয়। পেরিস্কোপে প্রতিফলনকে কাজে লাগানো হয়, আলোর প্রতিফলন কাজ করে, পুরো প্রতিসরণ ব্যতিচার কিছুই হবে না। কোয়েশ্চেন নাম্বার 18 যাওয়া যাক। 18 কি আছে? বলছে হিতক কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? হিতক কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? খুবই সহজ একটি প্রশ্ন। অপশন এ হচ্ছে জম্মু ও কাশ্মীর, অপশন বি মণিপুর, অপশন সি মিজোরাম, অপশন ডি কেরালা। তখনও জম্মু কাশ্মীর রাজ্য ছিল, পরে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। কাজে এই প্রশ্নটা হওয়া উচিত হিতক কোথাকার আঞ্চলিক নৃত্য? এন্ড উত্তর হবে অপশন এ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের আঞ্চলিক নৃত্যের নাম হিতক। তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারবে মিজোরামের আঞ্চলিক নৃত্যের নাম কি? মণিপুর বললে তো মণিপুরি বলে দেবে, কেরালা বললে বলে দিতে পারবে তোমরা, কিন্তু মিজোরামের আঞ্চলিক নৃত্যের নাম কি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 19, খুব অদ্ভুত একটা কোয়েশ্চেন। ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এখানে বলছে ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় অর্থনীতির সংবিধান বা ভারতীয় অর্থনীতির সংবিধান কাকে বলা হয়? অপশন এ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956, অপশন বি ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1980, অপশন সি ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটা জেনে রাখো। ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা শিল্পনীতি অ্যানাউন্স হলো কবে? অ্যানাউন্সড ইন 1948, 1948 সালে ঘোষিত হয়। আর ইমপ্লিমেন্ট হলো কবে? ইমপ্লিমেন্টেড ইন 1951, 1951 সালে, উইথ ফার্স্ট 5-year প্ল্যান, FYP, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে 1951 সালে কার্যকর হলো। আর প্রথমবার সেটা সংশোধন করা হলো 1956 সালে। এই প্রথমবার ভারতের শিল্পনীতি যেটা সংশোধন হয়, এটাকেই বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956 সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 কি আছে? রাষ্ট্রীয় পুঁজিবাদের বাইবেল কাকে বলা হয়? খুব ভালো কোয়েশ্চেন, দেখো রাষ্ট্রীয় পুঁজিবাদের বাইবেল কাকে বলা হয়? অপশন এ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956, অপশন বি ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1980, অপশন সি ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1991, অপশন ডি কোনোটিই নয়। আশা করি উত্তর করতে পারবে। একটু আগেই বললাম ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956 কে কি বলা হয়? বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া।
অ্যান্ড ইউ উইল বি অ্যামেজড টু নো দ্যাট এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956 অর্থাৎ প্রথমবার যখন ভারতের শিল্পনীতি অ্যামেন্ড করা হলো, ফার্স্ট অ্যামেন্ডেড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এটাকে ফার্স্ট অ্যামেন্ডেড ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956, এটাকেই বলা হয় রাষ্ট্রীয় পুঁজিবাদের বাইবেল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে ভারতীয় সংবিধানের 86তম সংশোধনটি কোন বছর হয়? 86তম সংবিধান সংশোধন, খেয়াল করো, ভারতীয় সংবিধানের 86তম সংশোধনটি কোন বছর হয়? অপশন এ 1974, অপশন বি 1986, অপশন সি 2002, অপশন ডি 2004। কোন বছর হলো 86তম সংবিধান সংশোধন? তোমরা প্রত্যেকে জানো এখানে কি হলো, রাইট টু এডুকেশন আরটিই যুক্ত হলো। কেন যুক্ত হলো আরটিই রাইট টু এডুকেশন? কারণ 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে স্কুলে পাঠানো হচ্ছে, তার বাবা মায়ের মৌলিক কর্তব্য স্কুলের ব্যবস্থা করে দেওয়া, পুষ্টির ব্যবস্থা করা সরকারের মৌলিক কর্তব্য অর্থাৎ রাষ্ট্রের কর্তব্য। কবে? 2002, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2002। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে রিহান্দ উপত্যকা পরিকল্পনা বা রিহান্দ ভ্যালি প্ল্যান কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ ভ্যালি প্ল্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। আমরা প্রত্যেকে জানি উত্তরপ্রদেশে অবস্থিত রিহান্দ ভ্যালি প্ল্যান উত্তরপ্রদেশ, অপশন বি রাইট অ্যান্সার। এবার আমরা লাস্ট 3টে কোয়েশ্চেনে চলে যাচ্ছি, খুব সহজ কোয়েশ্চেন। ঠিক আছে, খুব সহজ কোয়েশ্চেন। দইচি, আচ্ছা একটুখানি আবার একটু বোধহয় দেখতে অসুবিধা হতে পারে। দইচি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটার উত্তর হয়ে যাবে অপশন এ জম্মু কাশ্মীরে দইচি ন্যাশনাল পার্ক অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। ঠিক আছে, আচ্ছা ভারতের তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটাও আমরা প্রত্যেকে জানি, রাজামুন্দ্রিতে অবস্থিত ভারতের তামাক গবেষণা কেন্দ্র, রাজামুন্দ্রিতে অবস্থিত, এটা প্রত্যেকে আমরা কিন্তু জানি। আজকের লাস্ট কোয়েশ্চেন বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেন, বর্তমানে সম্পত্তির অধিকারটি সংবিধানের কোন অংশে যুক্ত করা আছে? বর্তমানে সম্পত্তির অধিকার রয়েছে, অপশন আছে পার্ট 3, পার্ট 4A, পার্ট 11, পার্ট 12। আমরা প্রত্যেকে জানি পার্ট 12 এ রয়েছে সম্পত্তির অধিকার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সেই প্রসঙ্গে আরেকটা কথা, যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। ফ্রি ব্যাচ এবং পেড ব্যাচে আপাতত এই পর্যন্ত, আর অবশ্যই নোটিফিকেশন অন করে নিও, কারণ প্রতিদিন অনেকগুলো করে ক্লাসই তোমরা পাবে। ধন্যবাদ সবাইকে। তাহলে এখানেই শেষ করলাম, অনেক ধন্যবাদ।